হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তাপসজিৎ আর শুরু করছি আজকের অনুষ্ঠান নিশিরাত। কারণ এটা নয় কোনো রটনা, এটাই আসল ঘটনা। ওয়েলকাম ব্যাক। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিশিরাতে আজকের গল্প বাঁশবাগানের প্রেতাত্মা। গল্পটি আমার নিজের লেখা। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের গল্প বাঁশবাগানের প্রেতাত্মা। গরমকাল, বড় পুকুর পাড়ে বসে আমরা চার বন্ধু আড্ডা দিচ্ছি। আমি, দীপু, সঞ্জয় আর রহিম। এমন সময় দীপু আমাদের বলল, জানিস আমার দাদুকে একবার ভূতে ধরেছিল। যদিও আমার দাদু মন্ত্র জানতো, তাই ভূত খুব একটা বেশি কিছু করতে পারেনি, বরং আমার দাদুই ভূতকে ফু দিয়ে তাড়িয়ে দিয়েছিল। আরে আমি তো তারই নাতি নাকি, তাই ভূত ভূত ওসবে আমি ভয় পাই না। যদি কোনোদিন কোনো ভূত আমার সামনে পড়ে যায় তাহলে সে বুঝবে যে আমি কি জিনিস। তখন সঞ্জয় বলল, যেদিন ভূতের পাল্লায় পড়বি সেদিন বুঝতে পারবি যে ভূত কি জিনিস। তখন আমি বললাম, এসব ভূত ভূতের কথা বাদ দে, চল বালুডাঙ্গার মাঠে, আজকে যাত্রা হচ্ছে, আমরা যাত্রা দেখে আসি। তখন সবাই মিলে হই হই করে বললাম, হ্যাঁ তাই হোক। তারপর আমরা সবাই মিলে চললাম বালুডাঙ্গার মাঠে যাত্রা শুনতে। প্রায় 25 মিনিটের বাঁশ বন পেরিয়ে ছোট ফিঙ্গার খালের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে শেষে পৌঁছলুম বালুডাঙ্গার মাঠ। আমরা যাবার মিনিট 5 আগেই হয়তো যাত্রা শুরু হয়েছে, তাই আর দেরি না করে 5 টাকা দিয়ে টিকিট কেটে সোজা ঢুকে পড়লাম যাত্রা দেখতে। কলকাতার সব নামি দামি শিল্পীদের যাত্রা, বেশ ভালোই লাগলো। এবার বাড়ি ফেরার পালা। ছোট ফিঙ্গার খাল পার করে আমরা চার বন্ধু গল্প করতে করতে হাঁটছি। এবার বাঁশ বাগান পার করলেই আমাদের গ্রাম। তখন ঘড়িতে রাত 12টা, আর এই রাতের বাঁশবাগান যেন একদম নিঝুম। কোনো মানুষের সাড়া নেই, শুধু শেয়াল, বুনো বিড়াল আর বাঁশ গাছের শব্দ ছাড়া আর কোনো শব্দ কানে আসছে না। প্রায় 25 মিনিট এই নিঝুম বাঁশবন দিয়ে হেঁটে যেতে হবে আমাদের। তার আগে বলি, এই বাঁশবন নিয়ে অনেক গল্প আছে গ্রামের মানুষের মুখে মুখে। এই বাঁশবন নাকি ভীষণ ভয়ঙ্কর। এই বাঁশবনে নাকি কেউ একা আসে না। আমরা চার বন্ধু একসাথে, তাই বাঁশবন দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। গ্রামের মানুষের মুখে শোনা যায়, একবার নাকি একটা মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকেরা খুন করে এই বাঁশবাগানে এনে জ্যান্ত আগুনে জ্বালিয়ে দেয়। তারপর থেকে নাকি সেই মেয়েটার আত্মাই এই বাঁশবাগানের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। আর মাঝরাতে নাকি এই বাঁশবাগান দিয়েই ভয়ঙ্কর কান্নার শব্দ ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামেও। তাই আমরা চারজন একসাথে থাকলেও আমাদের মনের ভেতরে একটা ভয় কাজ করছে, কিন্তু তবু আমরা হাসি ঠাট্টা করতে করতেই এই ভয়ঙ্কর বাঁশবাগানের ভেতর দিয়ে পথ হেঁটে চলেছি। এমন সময় দেখলাম আমাদের থেকে কিছুটা দূরে একটা লাল চোখ যেন আমাদের দিকেই তাক করে তাকিয়ে আছে। কি ভয়ঙ্কর সেই দুটো চোখ! দুটো চোখ যেন আগুনের মতো জল জল করছে। সঞ্জয় বলল, ওটা ওটা কিসের চোখ? দেখ দেখ, যেন আমাদের দিকেই তাকিয়ে আছে। দীপু বলল, ভয় পাস না, আমি আছি, এগিয়ে চল। আমি, দীপু, সঞ্জয়, রহিম হাতে হাত মিলিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। কিন্তু কিছুটা যাওয়ার পর ওই চোখ দুটো যেন কোথায় হট করে হাওয়া হয়ে গেল। দীপু বলল, দেখেছিস, আমি বলেছিলাম তো ভূত আমায় দেখে ভয় পায়, আমি ভূতকে না। এমন সময় সঞ্জয় বলল, আরে না না,
এ কোনো ভূত ঠুত নয়, এটা কোনো শেয়াল বা বনবিড়ালের চোখ হবে। কিন্তু কিছুটা পথ এগোনোর পর গ্রামের মানুষের কথা অনুযায়ী একটা ভয়ঙ্কর শব্দ আমাদের কানে এলো। সেই কান্নার শব্দ এতটাই ভয়ঙ্কর যে আমাদের সারা শরীর শিউরে উঠল। আমরা ভয়ে ভয়ে পথ এগোতে থাকলাম। কিছুটা পথ এগোনোর পর কেমন যেন মনে হলো আমাদের পেছনে যেন কেউ একজন আসছে। আমরা থমকে দাঁড়ালাম, তারপর সবাই একসঙ্গে পেছনে তাকালাম। কিন্তু পেছন ঘুরেই দেখি কেউ নেই, শুধু অন্ধকার আর বাঁশ গাছের ডালগুলো হাওয়ায় দুলছে। আস্তে আস্তে পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে ভয়ে। কিছুটা পথ চলার পর দেখতে পেলাম কালো বোখরা পরা একজন ভদ্রমহিলা যেন আমাদের দিকে এগিয়ে আসছে। আমাদের সামনে আসতেই আমি জিজ্ঞেস করলাম, এই যে আপনি এত রাতে একা একাই বাঁশবাগানের পথ দিয়ে কোথায় যাচ্ছেন? ভদ্রমহিলার মুখে কোনো কথা নেই। সে হাত উঠিয়ে সোজা আঙ্গুল দেখিয়ে দিল যে তিনি ছোট ফিঙ্গার খালের দিকে যাচ্ছে। আমি আর বেশি কিছু বললাম না। সঞ্জয় বলল, দেখ কোনো ভয় টয় নেই। একজন মহিলা, তার মধ্যে এত রাত, এই বাঁশবাগানের পথ দিয়ে একাই চলেছে। দীপু বলল, দেখেছিস, ইনি একজন মহিলা হয়ে ভয় পায় না, আর আমরা চারজন একসঙ্গে, তাও ভূতের ভয় পাচ্ছি। এসব ভয় টয় না, মন থেকে হাঁটা, চল এগিয়ে চল। কথাটা শেষ করেই দীপু যখন পেছন ঘুরে তাকালো তখন আর ওই মহিলাকে দেখতে পেল না। তখন দীপু বলল, কিরে, এই তো মহিলাটা এখনই আমাদের পাশ কাটিয়ে এগোলো, এর মধ্যে হাওয়া হয়ে গেল। সঞ্জয় বলল, তাই তো, কোথায় গেল? আমি বললাম, আরে তাড়াতাড়ি পায়ে হেঁটে চলে গেছে, অন্ধকারে দেখা যাচ্ছে না, চল সামনে এগিয়ে চল। তারপর আরো কিছুটা পথ এগোতেই আমাদের সবার কানে একটা গোঙানির শব্দ এলো। আমরা এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকলাম গোঙানির শব্দটা কোথা থেকে আসছে। তারপর দেখতে পেলাম সরু রাস্তার পাশে বাঁশবাগানের এক কোণায় ঠিক আগের মহিলাটার মতন কালো বোকরা বড়া একজন বসে গুঙিয়ে কাঁদছে। আর তখন আমরা গিয়ে ওনার সামনে দাঁড়ালাম। দীপু জিজ্ঞেস করলো, এই যে আপনি এত রাতে এখানে বসে কাঁদছেন কেন? আপনি কোথায় থাকেন? তখন ওই মহিলাটা মাথা থেকে বোকরাটা সরিয়ে আমাদের দিকে তাকালো। কি ভয়ঙ্কর সেই রূপ! সমস্ত মুখটা আগুনে পোড়া, চোখ দুটো লাল, আগুনের মতো জ্বল করছে। আর এই দৃশ্য দেখার সাথে সাথেই দীপু ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন আমরা কি করব বুঝতে পারছিলাম না। আমরা তিনজনে মিলে দীপুকে ধরে বসলাম। তারপর সেই অদ্ভুত মহিলা নাকে নাকে বলল, আমি রুবেলা, আমার শ্বশুর বাড়ির লোক আমাকে আগুন জ্বালিয়ে আমার সমস্ত শরীর পুড়িয়ে আমাকে মেরে ফেলেছে, তাই আমি এই বাঁশবাগানেই থাকি। তোরা কি করতে এসেছিস সেখানে? যা, চলে যা, আমি তোদের কোনো ক্ষতি করব না। চলে যা তোরা এখান থেকে। রাত 12টার পর এই বাঁশবাগান শুধুই আমার, আর আজকে তোদের আমি ছেড়ে দিলাম। জীবনে আর কোনোদিনও এই পথে আসিস না। আর কোনোদিনও যদি রাত 12টার পর এই বাঁশবাগানে তোদের দেখেছি, তাহলে সেই দিনই তোদের শেষ দিন হবে। তোদের শরীরের সমস্ত রক্ত আমি চুষে খাবো। যা, চলে যা। তারপর আমরা কোনো মতে দীপুকে তুলে ধরে নিয়ে
ওই বাঁশ বাগান থেকে আমাদের গ্রামে পৌঁছালাম। তারপর থেকে আমরা রাতে কেন দিনের বেলায়ও ওই বাঁশ বাগানের পথে আর যাই না। তা আজকের গল্প বাঁশবাগানের প্রেতাত্মা এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো নতুন গল্প নিয়ে। তোমরা আমার সাথে তো, আমি তাপসজিৎ, আর তোমরা শুনছো নিশি রাত। কারণ এটা নয় কোনো রটনা, এটাই আসল ঘটনা। আর নিশি রাতে যদি আজকের গল্পটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের নিশি রাতের গল্প শুনতে কেমন লাগছে। শুভরাত্রি বন্ধুরা, ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ।